সন্তান জন্মের ১ ঘণ্টা পর সেই পুলিশ সদস্যের দাফন। ২০২৬ সালের ৩০শে জুনের মধ্যে নির্বাচন, বলছেন প্রেস সচিব। ডক্টর ইউনূসকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে কালো অধ্যায়। জানাবো ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম, সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত। এবং সর্বশেষ জানাবো জ্বালানি তেলের দাম নির্ধারণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সন্তান জন্মের ১ ঘণ্টা পর সেই পুলিশ সদস্যের দাফন। গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত হন গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল রনি শিকদার। অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি মারা যান। মঙ্গলবার রাত ৮টায় ছেলের জন্মের মাত্র ১ ঘণ্টা পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এই দিন বেলা 11:15টায় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত রনি শিকদার সদর উপজেলার শাহানশাহগঞ্জ সোনাচ এলাকার জামাল শিকদারের ছেলে। তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, পুলিশ সদস্য রনি শিকদারের স্ত্রী সুমি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। তার অস্ত্রোপচার করার জন্য ছুটি নিয়ে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার পথে কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত একটি অটোরিকশা উল্টো পথে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান ওই পুলিশ সদস্য। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রনির মরদেহ যখন বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী সুমি আক্তারকে অস্ত্রোপচার করার জন্য জরুরিভাবে টাঙ্গাইল নিউ আয়েশা হাসপাতালে ভর্তি করা হয়। রাত 8টায় ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেয় সুমি আক্তার। আর রাত 9টার দিকে রনির জানাজার নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। রনির বোন আখি আক্তার বলেন, রনি ছেলে সন্তানের বাবা হয়েছেন, কিন্তু ছেলের মুখটা দেখে যেতে পারলেন না। গাজীপুর সদর জোনের সহকারী উপকমিশনার দিন এ আলম বলেন, তিনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর ডেলিভারি হওয়ার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়িতে রওনা দিয়েছিলেন। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রাতে টাঙ্গাইলের একটি হাসপাতালে তার স্ত্রীর অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে। ২০২৬ সালের ৩০শে জুনের মধ্যে নির্বাচন, বলছেন প্রেস সচিব। দেশের পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ২০২৬ সালের ৩০শে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি বলেছেন, বর্তমান সরকার এখন অনেক গোছানো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল, সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, যদিও স্যার বলেন আমরা এখন একটা যুদ্ধ অবস্থায় আছি, তবে আমরা মনে করি আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে বড় একটা উত্তরণ হয়েছে। কখনো ভেবেছিলেন যে আপনি প্রেস সচিবের দায়িত্ব পালন করবেন? উপস্থাপিকার এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, আমার মনে হয়নি। প্রফেসর ইউনূসের সঙ্গে আমার খুব বেশি হৃদ্যতা ছিল এমনটাও নয়। পেশাগত কারণে আমি তাকে অনেক সময় কাভার করেছি। তার প্রতি যে অন্যায় অবিচার চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে আমরা কাভার করেছিলাম। সেই সূত্রেই তিনি আমাকে চিনতেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হঠাৎ আমি একদিন ফোন পেলাম, জানতে চাওয়া হলো আমি আগ্রহী কিনা। প্রেস সচিব হিসেবে শফিকুল আলমকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা চর্চা হয়। এটির কারণ হিসেবে তিনি বলেন, আগের প্রেস সচিবরা কোনো কাজ করতেন না। আগের কালচারটা ছিল প্রাইম মিনিস্টারের সঙ্গে যাদের দহরম মহরম সম্পর্ক তাদের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতো, যারা কোনো কাজই করতেন না। কিন্তু আন্তর্জাতিকভাবে প্রেস সচিবের কাজ অনেক, সেগুলোই আমি করে যাচ্ছি। এজন্য সবার কাছে মনে হচ্ছে আমি অনেক কাজ করছি। মূলত এটি আমার কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে প্রেস সচিব বলেন, পুরো পৃথিবীতে তো উনি সেলিব্রিটি। এটা আমি আরো জানতে পেরেছি এই গত 8.5 মাসে। তাকে বাইরে যে মর্যাদার সঙ্গে ট্রিট করা হয় সেটি অবিশ্বাস্য। উদাহরণ হিসেবে তিনি বলেন, ডাভোসে আমরা গিয়েছি, ওইখানে গিয়ে আমরা জাস্ট ঢুকছি। এই সময় খবর আসছে যে তার সঙ্গে জার্মানির চ্যান্সেলর মানে ওদের প্রাইম মিনিস্টার কথা বলবেন, উনি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন। ওনার যে স্ট্রাকচার এটা তো আনবিলিভেবল। ডক্টর ইউনূসকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে কালো অধ্যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জন্য মহামূল্যবান সম্পদ উল্লেখ করে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেছেন, তাকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে দেশের জন্য কালো অধ্যায়। ফারুক হাসান বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজি মামলাবাজি বা মাদকবাজি দেখতে চায় না, কিন্তু কিছু রাজনৈতিক দলের নেতারা চাঁদাবাজি মামলাবাজিতে মেতে উঠেছে। তারা যদি মনে করেন আওয়ামী লীগ স্টাইলে চাঁদাবাজি মামলাবাজি চালিয়ে জনগণকে দাবিয়ে রাখবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা এলাকায় মাদকের বিস্তার ঘটিয়েছে, ছোট ছোট বাচ্চা
বাচ্চাদেরও মাদকসেবী বানিয়েছেন। বিগত সরকারের নেতারা মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ভবিষ্যতে আরও কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। বর্তমান সরকার জনগণের সমর্থনে ক্ষমতা এসেছে, তাই জনগণের প্রত্যাশা পূরণ করা তাদের দায়িত্ব। ইন্ডিয়া টুডেকে মাহফুজা নাম, সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত। বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা আনামকে ইন্ডিয়া টুডের নাথিং বাট ট্রু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে মাহফুজা আনাম বাংলাদেশে চলমান বেশ কিছু ঘটনা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন রাজ চেঙ্গাপ্পা। নাথিং বাট ট্রু অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশের রাজনীতি, গণঅভ্যুত্থানের পর বিশৃঙ্খল পরিস্থিতি, চলমান সমস্যা ও আগামীতে নির্বাচন সহ শান্তিপূর্ণ দেশ গঠনে করণীয় বিষয়সমূহ। দীর্ঘ এই সাক্ষাৎকারে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মাহফুজা আনাম। উঠে আসে সেনাবাহিনীর প্রসঙ্গ। সাক্ষাৎকারে উপস্থাপক রাজ দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন, যার প্রথমটি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, আর দ্বিতীয়টি বাংলাদেশ সেনাবাহিনী। রাজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এই পরিবর্তন প্রক্রিয়ায় পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তারা ক্রমবর্ধমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 2025 সালের মার্চের শুরুর দিকে এক বিরল প্রকাশ্য ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছিলেন, দেশ এক বিশৃঙ্খলা পরিস্থিতির দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, সেনাপ্রধানের এই কঠোর সতর্কবার্তা ইউনূসের বেসামরিক নেতৃত্বের প্রতি কতটা গুরুতর ইঙ্গিত বহন করে? এটি কি সম্ভব যে সামরিক বাহিনীর মধ্যে হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হতে পারে? সেনাবাহিনী প্রসঙ্গে প্রশ্নের জবাবে মাহফুজা আনাম বলেন, যদি সেনাবাহিনীর ক্ষমতা দখল করতে চাইতো তাহলে তাদের জন্য সেরা সুযোগ ছিল যখন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং ইউনূস তখনও কার্যকরভাবে দায়িত্ব গ্রহণ করেননি। সেই 3-4 দিন একটা শূন্যতা তৈরি হয়েছিল। সেনাবাহিনী চাইলে তখনই হস্তক্ষেপ করতে পারত, কিন্তু তারা তা করেনি। মাহফুজা আনাম আরও বলেন, বিভিন্ন বক্তৃতায় সেনাপ্রধান বারবার বলেছেন তারা কেবল ইউনূসের সরকারকে সমর্থন করতেই আগ্রহী। আপনি যে সতর্কবার্তার কথা বলেছেন, আমি মনে করি সেটি যথাযথ সময়ে দেওয়া হয়েছিল। তবে তা শুধু সরকারের প্রতি নয়, বরং ছাত্রদের প্রতিও ছিল। পাশাপাশি দেশের কিছু অস্থিরতা সৃষ্টিকারী গোষ্ঠীর প্রতি তার মধ্যে সেনাপ্রধানের ভাষা হয়তো কিছুটা কঠোর ছিল। তবে সতর্কবার্তাটি যথাসময়ে এসেছে এবং এর ইতিবাচক প্রভাব পড়েছে পরবর্তী ঘটনাগুলোর উপর। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে সেনাবাহিনী আসলে তেমন কোনো রাজনৈতিক আগ্রহ দেখায়নি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিরূপ মন্তব্য করায় বেশ আলোচনার সৃষ্টি হয়। এই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাবেক বর্তমান সেনা সদস্যরা প্রতিক্রিয়া দেখান। 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরে সবাই সেনাবাহিনীর সমর্থনে নিজেদের বক্তব্য ব্যক্ত করেন। 71 মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার কথাও স্মরণ করেন অনেকে। আর বিষয়টি উঠে আসে নাথিং বাট ট্রু সাক্ষাৎকারে দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও কথোপকথন হয় দুজনের। উঠে আসে দেশের চলমান পরিস্থিতি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।